সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয়। আমি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি সরকারের 1 মাস পূর্ণ হলো বলা যায়। 1 মাসের মধ্যে কিছু কাজ তো বিএনপি করেছে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সেই কাজগুলোর মূল্যায়ন এবং ঈদ যাত্রা শুরু হয়ে গেছে, যেখানে একটি ভোগান্তি রয়েছে। যদিও মন্ত্রী বলছেন যে কোথাও কোথাও ভাড়া কম নিচ্ছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু সেটি বলছে না। এবং জ্বালানি তেল নিয়ে সংকট চলমান রয়েছে। যদিও মন্ত্রী বলছেন যে কোন পাম্প তেল দেয় না সেটি বললে তিনি সমাধান করবেন, কিন্তু সেটির সমাধানকে আদৌ হয়েছে কিনা। প্রথমে আলহামদুলিল্লাহ বলি, 1 মাস অতিক্রম একটি সরকারের জন্য সহি সালামতে মানুষের ভালোবাসা নিয়ে এটা কম কথা না। কারণ তার পূর্ববর্তী যে প্রেক্ষাপট, 18টা বছর এই দেশের মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল যে নিদারুণভাবে কষ্ট স্বীকার করছে খালি গণতন্ত্র একটা ভালো নির্বাচনের প্রত্যাশায়, এটা কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কারণ অতি সন্নিকটে আমরা জানি যে 24শে গণঅভ্যুত্থানের আগে যে সময়টা, সেটা একেবারে ভয়ঙ্কর একটা সময় পার করছে। সেই হিসাবে নতুন সরকার, নতুন নির্বাচন, নতুন প্রেক্ষাপট, এর মধ্যে অনেকেই হয়তো হঠাৎ করে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এইভাবে 2-4টে কথা যে আসেনি তা না। তবে পরে আবার যখন স্মরণ করা হয়েছে যে 1 মাস গেল না, তখন আবার, কারণ মানুষের প্রবৃত্তি হচ্ছে যে ভালো সরকারের কাছ থেকে তো ভালো কিছুই আশা করবে, এটা খারাপ কিছু না। কারণ এরা, আমার দৃঢ় বিশ্বাস, যারা কথাগুলো বলছে তারা বিএনপিকে ভোট দিয়েছে। সেই জন্যে বিএনপির প্রতি তাদের, বা ধানের শীষের প্রতি তাদের এক ধরনের মায়া মমতা আছে, উচ্চাসা আছে। সেই উচ্চাসার জায়গায় যদি বাসে গিয়ে দেখে যে টিকিটের দামটা ঈদে যাবে দেশে বেশি নিচ্ছে, ক্ষুব্ধ হবে। কারণ এই কালচারটা অতীতে ছিল, তাহলে এখন কেন থাকবে? এখন সে তো প্রত্যাশা করবে না। যেমন রাস্তায় যদি জাম হয়, সে এটা মানতে চাবে না। কারণ 1 মাসে সব কিছু পরিবর্তন হয়েছে কি হয় না এটা বড় কথা না। পরিবর্তনের কারণেই তো ভোট দেওয়া, পরিবর্তনের কারণে, পরিবর্তনের চাহিদায় ভোট দিয়েছে চাহিদা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন চুরছেরা বিশ্লেষণ করলে দেখা যাবে অনেক কিছু শুরু করছে জনাব তারেক রহমান সাহেব। সর্বশেষ তিনি দিনাজপুরে খাল কাটা, 1 মাসের মধ্যে সর্বশেষ খাল কাটার যে কর্মসূচিটা উদ্বোধন করছে, এটা আমাদের জাতির জন্য কতটা জরুরি। কারণ আমাদের আকাশের পানি যেমন নামলে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, কারণ সব কিছু পলিমাটিতে, খাল, বিল, নালা, নদী পর্যন্ত, এমনকি পদ্মা নদীও, আমরা তো পদ্মা নদীর দেশের, হ্যাঁ, সে একেবারে ডুবে গেছে, একেবারে মাটি পলি ভর্তি হয়ে গেছে, সব পানি যায় সাগরে। নাই তো আমি এই খালকাটা বা সামাজিক কর্মসূচিগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আমাকে একটু বলবেন যে মন্ত্রীদের অতি কথনের আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা, আমরা যদি গত সরকারের সাথে একটা তুলনা দিই। একটা সমস্যা আছে, ধরেন আপনি পরিবারভাবে দেখবেন যে বারবার বলছেন, সারা জীবনের জন্য বলছেন, এটা আমও মুখোমুখি হয়। আমি একটু কম কথা বলি, কিন্তু আমার পাশে দেখা যায় কিছু মানুষ আছে অনবরত কথা বলে যাচ্ছে, তখন বিরক্ত লাগবে। তো কিছু মানুষের স্বভাব থাকতে পারে, সে রাজনীতি হয়তো করছে, কেউ 3 কথায় 4 কথায় একটা চমৎকার কিছু বলে ফেলতে পারে, আবার কেউ আছে 3000 পৃষ্ঠা তো তার মনের কথা ব্যাখ্যা করতে পারে না। এরকম কিছু লোকের হয়তো একটা দায়িত্বশীল অবস্থানে গেলে বেশি কথা বললে ফাউল কথা চলে আসবে, এটা একেবারে অবধারিত, আমি নিজেই তার সাক্ষী। সেই কারণেই যারা কথা বলছে তাদের একটু দায়িত্বশীল অবস্থানে যেহেতু আছে, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, যাতে অহেতুক বিতর্ক সৃষ্টি করে নতুন কিছু করা যাবে না, বরঞ্চ সরকারকে বিতর্কে ফেলে দেওয়া যাবে। সাইফুল হক, আপনি বিএনপি জোটে ছিলেন, নির্বাচন করেছেন, সেখানে বিএনপির আরেকজন বিদ্রোহী প্রার্থী থাকায় আপনি সংসদে যেতে পারেননি। বিএনপির 1 মাস, সরকারের 1 মাসের মূল্যায়নটা কিভাবে করবেন? আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন আলোচকবৃন্দ, যারা আছেন, আমার মঞ্জু এবং রনি ভাইয়ের সঙ্গে নির্বাচনের পরে মানে আজকে আমার প্রথম দেখা, তো আপনাদের জন্য শুভেচ্ছা। যারা দেখছেন আপনাদেরকেও
শুভেচ্ছা দিই। আমি মনে করি সরকার তো জনগণ একটা বিপুল প্রত্যাশা সরকারের উপরে আছে, এটা তো সত্য। সেদিক থেকে গত 1 মাস যদি আপনি ম্যাক্রো লেভেলে তাকান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটা কাজের সংস্কৃতির মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই বার্তাটা মানে স্ট্রংলি সরকারের দিক থেকে একটা আসছে। আজকে দেখলাম তিনি সরকারি ছুটির দিনে আজকে তিনি অফিস করেছেন, মন্ত্রী পরিষদের একটা গুরুত্বপূর্ণ সভা করেছেন। মানে এটা কাজের একটা কালচার, যেটা বললাম যে কাজের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর একটা ঐকান্তিক চেষ্টা আছে বলেই গত 1 মাসের কাজে এরকম একটা ধারণা করা যায়। 1, 2 হচ্ছে যে গুরুত্বপূর্ণ কমিটমেন্ট যেগুলো পাবলিক স্ফেয়ারে ছিল, ফ্যামিলি কার্ডের যেটা তারা পরীক্ষামূলকভাবে 14টা জায়গায় চালু করেছেন। পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড দেবেন বললেন, গতকালকে খালকাটা উদ্বোধন করেছেন। এগুলো এখন পরীক্ষামূলক, এগুলোর সাথে বাজেট অ্যালোকেশন লাগবে, পরিকল্পনা লাগবে, অনেক ডিটেলসে প্ল্যানিংয়ের পার্ট আছে। ফ্যামিলি কার্ড করতে যে বাকি সোশ্যাল সেফটি নেটওয়ার্কের বাকি প্রকল্পগুলো থাকবে কিনা, অথবা কয়েকটা একসাথে যুক্ত করে ফ্যামিলি কার্ড যুক্ত হবে কিনা, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যুস, যেটা সরকারকে আগামী কদিনের মধ্যে পরিষ্কার করতে হবে। তো এই বার্তাগুলো আর গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষেরা স্বস্তি চেয়েছে। যে পরিমাণ একটা সামাজিক স্তরে একটা মবের সংস্কৃতি ছিল, যেটা আমি বলতাম সামাজিক নৈরাজ্যটা একটা দ্রুত একটা রাজনৈতিক চেহারা নিতে যাচ্ছিল, যেখানে মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্ন ছিল, অস্বস্তি ছিল। তো সেই জায়গা থেকে চেষ্টা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি কিছুটা কাজের মধ্যে আনা, মানুষের জানমালের নিরাপত্তাকে খানিকটা দেওয়ার একটা চেষ্টা আছে। কিন্তু এখনও ধর্ষণের ঘটনা ঘটছে, সহিংসতা ঘটছে। রাতারাতি সব করা যাবে এরকম না, কিন্তু একটা শক্ত একটা বার্তা সরকারের দিক থেকে সেটা দেবার একটা চেষ্টা আছে। গুরুত্বপূর্ণ এই সময় পার্লামেন্ট শুরু হয়েছে। পার্লামেন্টের যে গত 2 দিনের সেশন যথেষ্ট ভাইব্রেন্ট, এবং আমার মনে হয় বিরোধী দলে যারা আছেন তারাও চেষ্টা করছেন, তারাও একটা অ্যাক্টিভলি একটা রোল সেখানে পালন করবার জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা খুব এসছে, সরকারের সাম্প্রতিক অনেকগুলো নিয়োগ যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা পরিষদে, এগুলো মানে ঠিক আছে, দলের তো নিশ্চয়ই প্রায়োরিটি থাকবে। যারা ডিপ্রাইভড হয়েছেন নানাভাবে, যারা সুযোগ পাননি, যোগ্য লোক, দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন নানা কারণে, বিএনপি করার কারণের জন্যই অনেকের যোগ্যতা থাকার পরও আসতে পারেননি, নিশ্চয়ই সেটা মূল্যায়ন হবে। কিন্তু গড়ে সবটা মিলে যেটা গণমাধ্যম যেটা সংবাদ বানাচ্ছে যে এক পুরনো সংস্কৃতিটা চালু হচ্ছে কিনা, দলীয় আনুগত্যটাই, দল করাটাই প্রধান বিবেচনার প্রশ্ন কিনা, এই জায়গাটা গণমাধ্যম দেখলাম, অনেকগুলো গণমাধ্যম কথাটা আসছে। তো এই জায়গাগুলো মনে হয় আরেকটু সাবধানে যত্ন নিয়ে, এর বাইরেও সমাজের অন্যান্য অংশ আছে যেগুলো কোনো ক্ষেত্রে নিয়োগগুলি যারা দিচ্ছেন এর চেয়ে কোনো বেটার অপশান আছে কিনা, যারা ভালো, তো ধরেন এসেনশিয়ালি হয়তো বিএনপির ফ্রন্ট লাইনার না, কিন্তু এই সমস্ত পদে তারা হয়তো ভালো করবেন প্রফেশনালি, অথবা সার্ভিস ডেলিভার করবার ক্ষেত্রে, এগুলো নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। তো পুরনো ঐতিহ্য থেকে যেহেতু আমরা বেরিয়ে আসতে পারি, বরঞ্চ আপনি ধীরে চলেন, তাতে যদি ভালো কাজ করা যায়। 1 মাসের সরকারকে ম্যাজিক দেখাতে হবে এরকম না, 5টা বছর সময় আছে। আমি মনে করি এখনো পর্যন্ত ব্রডলি বার্তাটা ভেরি পজিটিভ। ড্রব্যাকস আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু তারপরে আমি মনে করি তাদের অর্থাৎ নিয়তের জায়গাটা আমি মনে করি মোটামুটি পরিষ্কার করে, তারা যে মানুষের কল্যাণে দাঁড়াতে চান, নিয়তটা মোটামুটি পরিষ্কার করার তার একটা চেষ্টা আছে। গোলাম মালুরের আমি 2টি ভাগে প্রশ্নটি করছি। একটা হলো যে সরকারের যে সামাজিক কর্মসূচিগুলো আসলে ইতিবাচক কর্মসূচি, কিন্তু একদম দ্রুত গতিতে ইতিবাচক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে গিয়ে একটি অর্থনৈতিক ঝুঁকি তৈরি হবে কিনা, কারণ এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন যে দেশের অর্থনীতি ভালো নেই, এবং ইরানের যুদ্ধটিও চলছে, সেটি একটি বিষয়। অন্যদিকে বিষয় হলো যে 2026 সালে এসে খাল কাটা কর্মসূচি যখন আমরা দেখি যে কৃত্রিম বৃষ্টি হচ্ছে, নানানি হচ্ছে, আপনার খালগুলো সব মানে নদীগুলো সব দখল হয়ে গেছে, তখন আপনি খাল কাটলেন, পানি আসবে কোত্থেকে? অর্থাৎ
কর্মসূচিগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ গবেষণা বা এরকম কি রয়েছে কিনা, বা আসলে উপযুক্ত কিনা আমাদের জন্য, সেই বিষয়গুলো যদি একটু বলেন। প্রথমত একটা রাজনৈতিক সরকার মানুষদেরকে ব্যস্ত রাখতে চায়, বহু সংখ্যক মানুষ একত্রে ব্যস্ত রাখতে চায় কম পয়সা খরচে। আপনি চিন্তা করুন যে সিপিডি গবেষণা করে বের করলো যে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নাকি 65,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের লোকজন চুরি করেছে। এখন 65,000 কোটি টাকা ধরেন না হইলো, কিছু তো চুরি হয়েছে এবং সেটা নট লেস দেন 10,000 করোড় টাকা, এর নিচে হবে না, আমরা যেটা আন্দাজ করে যেটা বুঝতে পারি। তো সেক্ষেত্রে যদি 5 বছর বসে বসে বিএনপি 20,000 কিলো খাল কাটে, সাকুল্যে খরচ যাবে 4,000 কোটি টাকা। পার কিলোমিটার খালে খরচ যায় 20 লাখ টাকা করে পানি উন্নয়ন বোর্ডের এখন যে রেট আছে। তো এই 4,000 কোটি টাকা 5 বছর বসে কত মানুষের অংশগ্রহণ যা কিছু আছে, এই যে আমাদের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কগুলো আছে বা যে টিআর দেওয়া হয়, কাবিখা দেওয়া হয়, এগুলোর আলটিমেটলি যদি আপনি খুব বেশি দেখেন যে এটার মাধ্যমে দেশে কি উন্নয়ন হইল বা এমপিদের পকেট ভারী হইল কি না, এটা নট লাইক দ্যাট। এটা এমপি মানে 1 টন টিআর কাবিখার বাজার মূল্য ধরেন 15,000 টাকা, তো এই নিজে বিক্রি করে খাবি বা কি আর পাবলিকে দেবে কি, এগুলো হয় না। কিন্তু মূল ব্যাপার হলো এর মাধ্যমে যে একটা অংশগ্রহণমূলক মানে পলিটিক্সের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের যেটা সম্পৃক্ততা, এটা দিয়েই মানুষদেরকে আকর্ষিত করে রাখা হয় এবং এটাই একটা ম্যাগনেটিক পাওয়ার রাজনীতির। তো সেক্ষেত্রে আসলে খালকাটা যে কর্মসূচিটা আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপির একটা রাজনৈতিক প্রকল্প। সেই রাজনৈতিক প্রকল্পটা তারা বাস্তবায়ন করতে গিয়ে এখন যেটা পাইলট আকারে হচ্ছে, যদি এটাকে তারা অন দ্য লং রানে নিতে চায় তাহলে ওটা মাস্টার প্ল্যান করে সুন্দরভাবে করে, যেটা সাইফুল ভাই বললেন, সেভাবে যখন যাবে তখন হয়তো আমরা বলতে পারবো যে এখানে এত টাকা রাষ্ট্রের এই অপচয় হলো, এর মধ্যে আমাদের বেনিফিট কী হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট অ্যাট দিস মোমেন্ট যেহেতু এটা তার একটা রাজনৈতিক কমিটমেন্ট ছিল, নির্বাচনী অঙ্গীকার ছিল, এবং আমরা জানি বিএনপি মানেই যেমন গত বছর 2005-06 সনে তারেক রহমান সাহেব তার দুটো খুব প্রকল্প ছিল, একটা হলো ছাগল প্রকল্প আর একটা হলো খেজুর প্রকল্প। তো ওইটা এখন সবাই খুব হাসাহাসি করছিল যে দেশে এত বড় আন্দোলন চলছে, এখন তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করছি, উনি বলছেন যে আমি এখন এই আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করছি না, আমি এখন খেজুর নিয়ে চিন্তা ভাবনা করছি। তো এখন দেখেন উনি সে ক্ষমতা হারিয়েছেন 2006 সনে, ইতিমধ্যে কিন্তু ওই সময় যে প্রকল্প খেজুর নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন ওটা কিন্তু একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। আমাদের দেশে এখন সৌদি আরব, মিশর, কাতার, দুবাইয়ের যে উন্নত জাতের যে খেজুর এত ব্যাপক হারে আমাদের দেশে এখন প্লান্টেশন হচ্ছে, যে কোনো সরকারি সহযোগিতা ছাড়াই কিন্তু এটা একটা কমার্শিয়াল মানে ক্রপ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের যে একটা ঐতিহ্য মানে ব্ল্যাক বেঙ্গল গোট, এইরকম ছাগল কিন্তু পৃথিবীতে কোথাও নেই। তো এই ছাগলটাকে নিয়ে মানে ওই সময়টা তার একটা চিন্তা ছিল, এখন এটাকে নিয়ে সে আবার দেখলাম যে তার যেহেতু ওই সময় চিন্তা ছিল সেটা শুরু করেছে। এখন যেহেতু সে একটা দলের নেতা, তার একটা রাজনৈতিক পরিকল্পনা আছে, তার কাজের জন্য, সুবিধার জন্য, তার চিন্তা চেতনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করবেন। চেষ্টা করতে গিয়ে তিনি ভুল বুঝবেন বা তিনি বুঝতে পারবেন যে এটা ঠিক না বা এটা বেঠিক, আমরাও যারা আছি আমরা সমালোচনা করব, কিন্তু আমরা শুরুতে সরকারের যে কোনো কাজকর্মে থামিয়ে দেওয়াটা আমি মনে করি এটা নেতিবাচক দিক, এটা ঠিক হবে না। আর অন্যদিকে যেটা বললেন যে ওনাকে যেটা প্রশ্ন করলেন যে কেমন মনে হলো, মূল ব্যাপার হলো যে এই গত একটা মাসে যে বিষয়গুলো, এটা ম্যাজিক বলেন আর চমক বলেন, প্রধানমন্ত্রী যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন এটা আমাদের দেশে আসলে ইতিপূর্বে কেউ দেখাননি। একজন প্রধানমন্ত্রী ঢিলাঢালা পোশাক পরে ঘোরাফেরা করছেন, সাধারণ কেস পরে যাচ্ছেন, গেঞ্জি পরে তিনি অফিস করছেন, তারপরে কোনো রকম যাকে বলা হয় প্রোটোকল নাই বললেই চলে, কমার্শিয়াল একেবারে নর্মাল প্লেনে সেখানে যাতায়াত করছেন। এই জিনিসগুলো কিন্তু মানুষজন প্রশংসা করছে। এটার ফলাফল কতটা ভালো মন্দ সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের দেশের লোকজন বলছে হ্যাঁ এ তো ভালো, দেখতেই তো ভালো, এরকমই তো চাই। এই আগেকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা ছিল, গরিব দেশের প্রধানমন্ত্রী একটা চার্টার প্লেন করে গিয়ে সে আমেরিকা চলে যাচ্ছে, এগুলো দেখলে তো গা জ্বালা করতো, মেজাজ গরম হয়ে যেত, ভালো লাগতো না। তারপরে রাষ্ট্রপতি যাচ্ছেন চার্টার প্লেন করে, প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তার সঙ্গে 200-300 সেই লোক সেখানে যেত এবং তার আগে কোনো কাজ নাই, লন্ডনে আমেরিকায় গিয়ে শুধু ঘোরাফেরা করতো, গল্পগুজব করতো আর বাংলাদেশে এসে সংবাদ সম্মেলন করতো। তো সেই কালচার থেকে বের হয়ে এই যে দেখুন সালাউদ্দিন সাহেব একটা কনফারেন্সে গেছেন এখন দেশের বাইরে, অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এখন নিশ্চিত যে এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে হতো উনি নিজে যেতেন এখানে, উনি কোনো মন্ত্রী সন্ত্রী পাঠাতেন না, সরাসরি যেতেন।
তো এই কিছু পরিবর্তন হচ্ছে আমাদের যে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় আসছেন তাদের থেকে কিছু ব্যতিক্রম আসছে। আর যেটা হলো যে তিনি ওভারনাইট কাজ করছেন, দল গোছাচ্ছেন, অফিস যাচ্ছেন, পরিবার দেখাশোনা করছেন, মানে সব কিছু করার চেষ্টা করছেন। তো কাছে ইস ইজ নট দ্য রাইট টাইম যে এখানে তাকে পিঞ্চ করা বা পাঞ্চ করা, তার চেয়ে বরং আমরা দেখি যে সে কি করে আর কি। আমরা দেখি মুজিবুর রহমান মঞ্জু একটা মূল্যায়নটা যদি করে। আমাদের যে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলায় আমরা যেটা 50 ওভারের ফরম্যাট আমরা যখন দেখি, 50 ওভার ফরম্যাটে আপনি জানেন যে পাওয়ার প্লে একটা অপশন থাকে, যেটা ফার্স্ট 10 ওভার হচ্ছে বাধ্যতামূলক। তো পাওয়ার প্লেতে যারা মানে লিড করেন তারা দুই ধরনের স্ট্র্যাটেজি নেন। একটা হচ্ছে যে প্রথম থেকেই ধরে খেলেন, আবার কেউ কেউ কোনো ক্যাপ্টেন চিন্তা করেন যে প্রথম থেকেই পিটিয়ে খেলেন, যে T20 স্টাইলেই উনি মেরে খেলা শুরু করেন। তো তারেক রহমানের এই 50 ওভারের খেলা, অর্থাৎ 5 বছরের টেনিওর যদি আমরা ধরি, তাহলে আমি তুলনা করবো যে উনি T20 মোডেই ফার্স্ট ওনার যেই 10 ওভারের যে অ্যাচিভমেন্ট, 10 ওভারের অ্যাডভান্টেজটা কি, বৃত্তের বাইরে আপনার দুইজনে বেশি মানে ফিল্ডার রাখা যায় না। তো সরকারের প্রথম দিকে অ্যাচিভমেন্ট হচ্ছে যে প্রথমে কেউ সমালোচনা করাটাকে ভালো মনে করেন না, সবাই মনে করেন যে আসছেন দেখি উনি কেমন করেন, যেটা রনি ভাই এখন অ্যাডভান্টেজ দিচ্ছেন যে না আমরা এখনই সমালোচনা করবো না, আগে দেখি। ফলে ওই অ্যাডভান্টেজটা উনি নিচ্ছেন। উনি প্রথমেই, যদিও ক্রিকেটের সাথে এটা মিলে না, কারণ ক্রিকেটে তো আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশি পিটাই খেলতে গেলে কট বিহাইন্ড হতে পারেন, এলবি হতে পারেন, বা কখনো কোনো বোল্ড আউটও হয়ে যেতে পারেন। এখানে যেটা উনি খেলছেন, আমি যদি সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমি দেখব যে শেখ হাসিনার স্ট্র্যাটেজি কী ছিল। শেখ হাসিনা আমরা দেখেছি যে উনি 10 টাকা সেরে চালের কথা বলেছিলেন, যে ম্যাস পিপলকে অ্যাট্রাক্ট করার জন্য উনি ঘরে ঘরে চাকরির কথা বলেছিলেন। ঠিক বিএনপির এই যে ফ্যামিলি কার্ডটাও কিন্তু এই ধরনের একটা অভিনব প্রপোজাল, যে আমরা নারীদেরকে ফ্যামিলি, এটা ভেরি মানে অ্যাট্রাকটিভ একটা প্রপোজাল। এবং আপনি দেখেন যে কথাটা কৃষক কার্ড, তারপরে ওই যে ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়া, তারপরে যেটা হচ্ছে নেক্সট হচ্ছে খাল খনন কর্মসূচির জায়গাটা যেটা আসছে, যেটা বলা হচ্ছে যে এটার সাথে অনেক লোককে, কারণ এখন তো খাল কাটার দরকার না, ড্রেজিং করে কাটা যায়, কিন্তু উনি ওই পথে না গিয়ে উনি দেখে কোদাল দিয়ে মাটি কাটার সেই প্রাগৈতিহাসিক যুগে নিয়েছেন, যাতে অনেক লোককে এখানে ইনভলভ করা যায়। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে উনি যে এই T20টা স্টার্ট করেছেন, আমি ওনার সাথে গত সপ্তাহে ওনার সাথে আমার ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি দেখলাম উনি যথেষ্ট ক্লান্ত, এবং উনি ব্যক্তিগত অনেক কথা শেয়ার করেছেন, যে উনি রাত 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করেন, পারেন না নানা কারণে, যেহেতু রমজানের দিন। আবার সেখানে ঘুম থেকে উঠে যান 4:30টায়, উঠে সেহরি করে উনি আবার ঘুমান, আবার 7:30টায় ওনাকে উঠে যেতে হয়, কারণ উনি তো একটু রাইট টাইমে অফিসে যেতে চাচ্ছেন। এবং এরপরে ওনার অনেক শিডিউল প্রোগ্রাম থাকে, উনি বিভিন্ন প্রোগ্রামগুলো, তার মানে হচ্ছে উনি কিন্তু সিরিয়াসলি ওই যে বললাম T20 স্টাইলে উনি ওনার ওই 10 ওভারের খেলাটা উনি শুরু করেছেন, পাওয়ার প্লেটাকে উনি কাজে লাগাতে চান। এবং এটা ইমপ্রেশন উনি দিয়েছেন, উনি সিম্পল, উনি হার্ড ওয়ার্কিং, উনি খুব জনতুষ্টি কার্যক্রম। আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনার সাথে তুলনা করে, যে শেখ হাসিনাকে আমরা দেখেছি তার, যদি আমরা মেইন পয়েন্টগুলো ধরি, শেখ হাসিনা জনতুষ্টিমূলক কাজের দিকে মনোযোগ দিয়েছিলেন। যেমন উনি মেগা প্রজেক্ট নিয়েছেন, উনি দেখা যাচ্ছে বেগুনি কীভাবে বানাতে হবে সেটাও উনি বলছেন, উনি মাছ ধরছেন সেটাকে আবার হাইলাইট করছেন, উনার গণভবনের ভিতরে উনি ক্ষেত খামার করছেন সেটাকে উনি উনার মানে পিআরের মধ্যে নিয়ে এসেছেন। বর্তমান প্রাইম মিনিস্টারের চালচলন আগেও খুব সিম্পল ছিল, উনি কখনো যে খুব বেশি জৌলুস নিয়ে চলাফেরা করেছেন, খুব লোকজন নিয়ে, এটা আমি আগে দেখি নাই। লন্ডনেও দেখেছি ওনার জীবনযাত্রা খুব সাধারণ ছিল, উনি নিজে ড্রাইভ করেছেন। দেশের মধ্যেও যখন ওনাকে দেখা গেছে, ওনার পোশাক আশাকে কখনোই খুব বাহুল্য পোশাক আশাক ছিল এমন না, খুব সিম্পলিসিটি ওনার মধ্যে ছিল। তো এখন যেটা দাঁড়াচ্ছে, এটাকে কিন্তু পিআর আকারে হাজির করা হচ্ছে, যে প্রাইম মিনিস্টার টাইমলি অফিসে যাচ্ছেন, উনি খুব পাংচুয়াল, উনি সাদাসিধে জীবনযাপন করছেন, উনি রাস্তায় ফকিরদেরকে দেখে তাদেরকে আবার ইফতার করাতে নিয়ে যাচ্ছেন, তার মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন, গায়ে হাত দিয়ে কথা বলছেন, ইত্যাদি বিষয়গুলো। এগুলো আমি মনে করি যে ওনার বাবার যে একটা ছাপ, এটাকে উনি হয়তো রিলেট করা যেতে পারে। কিন্তু মানে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে এটার ছাপটা ওনার নিচের দিকে আছে কিনা। এখন ধরেন বিএনপির একটা ওয়ার্ড সভাপতি যদি 10টা মোটরসাইকেল আর 5টা জিপ নিয়ে ঘুরেন, তাইলে মানুষ দেখছে তারেক রহমান এরকম, তাইলে নিচের দিকে এরকম হচ্ছে কেন? যদি আর এমন হতো যে তারেক রহমান যেহেতু পতাকাবিহীন গাড়ি নিয়ে চলছেন বা অত সিকিউরিটি নিয়ে চলছেন না, এখন যদি দেখা যায়
যে জেলা পর্যায়ের একজন নেতা, ওনার সাথে অনেক লাটবহর নিয়ে ঘুরছেন, বা উনি যখন যাচ্ছেন অনেক লোকজন থাকছেন, ওই যে প্রাইম মিনিস্টারের ওই পরিশ্রমটা, ছাপটা কিন্তু তখন আর পাবলিকের মধ্যে পড়বে না। আমরা এই প্রবলেমটা দেখতে পাচ্ছি, কারণ এই যে আপনি অনেকগুলো ঘটনা দেখবেন যে বিএনপির একদম লোকাল লেভেলের নেতারা গিয়ে নানা রকমের ধাপ দেখাচ্ছে, নানা ধরনের পাওয়ার অ্যাপ্লাই করছে, নানা ধরনের তার মানে দাপট দেখাচ্ছে। এই দাপটগুলো দেখালে হবে কি, তখন মানুষ মিলাবে যে উনি আমাদেরকে একরকম বলছেন, কিন্তু বাস্তবে তো আমরা সেরকম পাচ্ছি না। দেখা যাবে যে উনি টাইমলি অফিসে যাচ্ছেন, কিন্তু ওনার অন্যান্য মন্ত্রীরা, আমি তো দেখলাম সেদিন আমাদের মিলন ভাই হাই জাম্প দিয়ে পার্লামেন্টে ঢুকছেন। তার মানে বোঝা যাচ্ছে একটা প্রেসারে পড়েছেন। তারেক রহমান তার মন্ত্রী পরিষদকে, তার এমপিদেরকে একটা প্রেসারে ফেলতে পেরেছেন। এটার ছাপ যদি নিচের দিকে পড়ে তাইলে ভালো হবে। আদার দেন এটা মানুষ মনে করবে যে উনি টি-20-তে খেলেছেন, কিন্তু এখন তো ক্লান্ত হয়ে পড়েছেন, বা ওনার তো এখন আর উইকেট তো পড়ে গেছে, বা নিজের উইকেট লোকের কথা ওনাকে ফলো করে আর আগাচ্ছে না। শামসুজ্জামান দুদু, সরকারের জনতুষ্টি প্রকল্পগুলো নিয়ে তো আলোচনা হলেই, দল আসলে এই জনতুষ্টি প্রকল্প বা সরকারের এই ক্ষমতাটা আসলে গুছাতে গিয়ে দল আসলে পিছিয়ে যাচ্ছে কিনা, দলীয় কার্যক্রম নাই বললেই চলে, গত নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে সেখানে বিএনপি দলটি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে কিনা? আসলে জনতুষ্টি বলেন, দেশের কথা বলেন, দলের কথা বলেন, সবগুলো ঘটনাই কিন্তু 1 মাসের মধ্যের ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই জায়গায় দলটা, হ্যাঁ, আমি প্রত্যাশা করতেই পারি যে সরকার গঠনের আগে একবার কেন্দ্র মিটিং করলে ভালো হতো, আবার 1 মাসের মাথায় আরেকটা কেন্দ্রীয় কমিটির মিটিং এই 1 মাসের কার্যক্রম নিয়ে আমরা করতে পারতাম। এগুলো করলে দল গুরুত্ব পাবে বা পেত। এখন আমার কাছে মনে হয় যে দল তো আছেই, এবং দলের প্রধানও বর্তমান প্রধানমন্ত্রী যেমন তারেক রহমানই, উনি চেয়ারম্যান দলের। 1 মাসের মধ্যে একেবারেই ধরেন উত্তর থেকে দক্ষিণের ঘটনা, সেটা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এবং যেটি আমরা 3টা পিরিয়ড, যে 3টি নির্বাচনে আমরা দেখেছি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি থেকে শুরু করে সব কিছু একটা ওলট পালট হয়ে গেছে। সেই ওলট পালটের প্রেক্ষিতেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকারটি, আমরা যদি 3 মাসের মধ্যে সরকারটি, যেটা 90-এর গণঅভ্যুত্থানের পরে 90 দিনের ভিতরে আমরা একটা নতুন সরকার পেয়েছিলাম। তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কম দরের মানুষ তো না, মানে কোনোভাবেই তাকে ওইভাবে ডক্টর ইউনূসের নিচে নামানো যাবে না। কিন্তু ইউনূস সাহেব এটা নামায় বানাই ফেললেন, প্রায় 18 মাস সময় নিয়ে ফেললেন। কি করলেন আমি ঠিক বুঝিনি, কিন্তু সংস্কার এটা ওটা, আবার মাঝখানে তিনি বলছিলেন কি বেশি সংস্কার চেলে আরও সময় লাগবে। 650 কোটি টাকা তিনি এই 18 মাসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে যে করের ব্যাপার ছিল সেটা তিনি মাফ করে নিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। আমি কেন এই প্রসঙ্গটিতে নিয়ে আনছি, যখন যে সরকার বা ব্যক্তি ক্ষমতায় থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থান থাকে, তাদেরকে তরুণ সমাজ একটু ফলো করে। তো যে কেউ ব্যবসা করে, তো ও এক্সাম্পলের ভিতরে থাকবে যে ভবিষ্যতে যদি কখনো এরকম ক্ষমতা পায়, তাহলে 600 কোটি টাকার 900 হলেও মেকআপ করে নিতে পারবো। সেই জায়গা থেকে এসে আপনি একটি নতুন ধারণা, নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন সরকার গঠন করছেন গত 1 মাসে। সেই 1 মাসের মধ্যে অনেক ঘটনা, অনেক মানে জনতুষ্টি, যেমন এই যে কৃষক কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো যারা পাইছে একটা ক্ষুদ্র অংশ কিন্তু পাইছে, কিন্তু প্রকল্পটা অনেক বড়, মানে আরও এটা বাড়তে থাকবে, যেতে থাকবে। তো একটা মানুষ এই মাসের শেষে যখন, বা মাসের প্রথমে, মানে 2,500 টাকা একটা গরিব মানুষ, অতি দরিদ্র মানুষ যখন পাবে, সেটা কিন্তু কম টাকা না। এই প্রকল্পগুলো যখন যতটা, যেমন স্বাস্থ্য কার্ড যখন পাবে, আমাদের দেশের মানুষ হাসপাতালে যেগুলো আছে সেখানে ধারে কাছে যেতে হলে পরে অনেক গোষ্ঠী ফেস করে যেতে হয়, অর্থাৎ দালাল গোষ্ঠী বলে একটা গোষ্ঠী, এটা ওই যদি ওর সঙ্গে যা থাকেন তাহলে দেখতে পাবেন, ওই ডাক্তারের কাছে পৌঁছানো কঠিন। সেই জিনিসগুলো এখন আস্তে আস্তে করে স্বাভাবিকরণের মধ্যে যদি আনা সম্ভব হয়, তাহলে পরে দেখবেন যে পরিবর্তনের কথা আমরা ভাবছি, সেই পরিবর্তনটা আস্তে আস্তে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। আমাদের সবচেয়ে বড় কথা কি, আমরা ভালো ভালো প্রকল্প শুরু করি,
কিন্তু আদতে দেখা যায় একটা জায়গায় গিয়ে এটা দিখারা হয়ে যায়। এই সরকার, আমার ধারণা, বিএনপি সরকার বলে বলছে না, এর এই যে মঞ্জু ভাই একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে স্বাভাবিক জীবনের সঙ্গে জনাব তারেক রহমানের জীবনটা এতটা ওতপ্রোতভাবে মানে যুক্ত, অন্য কোনো রাষ্ট্রনায়ক তার পিতার সঙ্গে কিছুটা সম্পৃক্ত করা যাবে। একেবারেই স্বাভাবিক এবং খুব সাদাসিধে জীবন বলতে যেটা বোঝায় সেটা পালন করে। এই জাতীয় যে মানুষগুলো থাকে তাদের কিন্তু অত টেনশন থাকে না, যে ঘর থেকে বেরোনোর সময় পাঞ্জাবিটা টেনে নিল বা শার্টটা টেনে নিল, অত চিন্তা নেই। তার পারফিউম কোনটা মাখতে হবে, কোন ড্রেসের জুতা পরতে হবে, কোন মানে কোম্পানির টাই পরতে হবে। তো এই যে প্রধানমন্ত্রী যদি এটা করে, একটু আগে বললাম না 600 কোটি টাকার দৃষ্টান্ত, আর এখনকার প্রধানমন্ত্রীকে যদি একটা তরুণ অনুসরণ করে তাহলে তার কোনো বোঝাই থাকবে না, তার কোনো ভারই থাকবে না। সেটা কোন অর্থে তাকে মানিব্যাগ মানে ভর্তি টাকা নিয়ে বেরোনো লাগবে না, খুব স্বাভাবিকভাবে এগোতে পারে। তো যে কোনো সরকার প্রধান দৃষ্টান্ত স্থাপন করলে সেটা যদি ভালো হয়, সেটা জাতির পক্ষে যায়। গোলাম মামুন প্রধানমন্ত্রী হয়তো অনেক অনুকরণীয় বিষয় রয়েছে, কিন্তু আমরা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটি 2024-এর পর থেকে চলে আসছে, সেই জায়গায় কোনো পরিবর্তন আসছে কিনা? আমরা বিশ্ববিদ্যালয়গুলো ভিসি নিয়োগ দেখলাম, সেটি রাজনৈতিক প্রতিনিধিরাই পাচ্ছেন। জেলা পরিষদের নিয়োগ, সেটিও রাজনৈতিক প্রতিনিধিরা পাচ্ছেন, এবং স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটিরও এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। অর্থাৎ গেল সরকারের শাসনামলে যেসব সমালোচনা ছিল, যেগুলো বিএনপি করেছে, সেই কাজগুলোই তো চলমান রয়েছে। যদি আমি জনতুষ্টির প্রকল্পগুলোর কথা বাদ দিই, তাহলে তো সেই প্রক্রিয়া, তাহলে কি হলো? তারেক রহমান সাহেব যেটি বলছেন সেটি কি আসলে ক্যারি করতে পারছেন না সব পর্যায়ে? আমাদের দেশের যে পাবলিক অফিসগুলো রয়েছে, এগুলো আসলে মূলত রাজনীতির সংশ্লিষ্ট, রাজনীতির বাইরে যাওয়া যাবে না। সমালোচনার জন্য আমরা যে কথাগুলো বড়জোর বলতে পারি যে দলের মধ্যে বা রাজনীতির মধ্যে যে সকল মানুষ তুলনামূলকভাবে যোগ্যতা সম্পন্ন, তাদেরকে এখানে নিয়োগ দেওয়া উচিত। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর বিএনপির মধ্য থেকেই হতে হবে, এর বিকল্প নাই। তবে ওনার সে যদি যোগ্যতামূলক বিএনপিতে থাকে, তাকে বাদ দিয়ে যদি তুলনামূলকভাবে প্রধানমন্ত্রীর কাছের, পরিবারের কাছে বা দুদু ভাইয়ের কাছের এরকম কাউকে দেওয়া হলো, আসলে শুধুমাত্র রিলেশনের কারণে আসছে, যোগ্যতার কারণে আসেনি, ওটার সমালোচনা। কিন্তু আমাদের দেশে আসলে সরকার পরিবর্তন হলে, নতুন সরকার আসলে এদেশে এই যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে সব জায়গাতে একটা দলীয়করণ হয়। তবে এখানে যেন কোয়ালিটিটা বজায় থাকে এবং বজায় রাখা হয়, সেটাই হলো মূল বিষয়। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে সরকার একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে, যদিও সরকার বলে না, এটা আমরা বলতেছি। সেটা হলো এরকম একটা অর্থনীতি, যে অর্থনীতিটা বলতে গেলে ফোকলা হয়ে আছে। দেশি এবং বিদেশি ঋণের একটা বিরাট বোঝা আছে। আমাদের যে মুদ্রাস্ফীতিটা, মানে এটা যে কোন পর্যায়ে একটা সাজানো জিনিস আছে, আমাদের জনগণের যেহেতু চাহিদা খুব অল্প, এই জন্য আমরা মুদ্রাস্ফীতিটা টের পাচ্ছি না। কিন্তু আমাদের টাকার মূল্য শেখ হাসিনার জমানাতে যেটা 100 টাকা ছিল, এই গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে এটা হয়ে গেছে 44 টাকা, মানে 56 টাকা নেই। এটা সরকার হিসাব অনুযায়ী। তো এই টাকাটা কেন হলো? বিকজ এই সময়টাতে ট্রেড অ্যান্ড কমার্স ছিল না, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, নতুন কোনো এমপ্লয়মেন্ট হয়নি, রেভিনিউ জেনারেশন হয়নি। শুধুমাত্র কাস্টমস, ভ্যাট এই সেক্টর থেকে অলমোস্ট বছরে 60,000 কোটি টাকা কম আসছে। এটা সামাল দিয়েছে কীভাবে? দুইভাবে। কয়েক দফা ব্যাংক নোট ছাপিয়েছে, আর স্থানীয় ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে এই স্টাফদের বেতন দিয়েছে। এখন এই বর্তমান সরকারের কাছে তো এই 1 মাসের মধ্যে সে তো রাতারাতি ইচ্ছা করলেই তো শিল্প কলকারখানা চালু করতে পারবে না, বিদেশ থেকে টাকা আনতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এর মধ্যে আবার শুরু হলো আল্লাহর গজব, এই যে এখন ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে এই যে এখন যে তেলের যে সংকট হচ্ছে, যা কিছু হচ্ছে, তো এটা তো অস্বীকার করার উপায় নাই। যেখানে সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্টের যে দেশগুলো যারা তেল উৎপন্ন করে, তারাও কিন্তু তেলের দাম বাড়াচ্ছে, এবং ওখানে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে। তো বাংলাদেশে এই জিনিসগুলো স্বাভাবিক হবে। তো এখন আমাদের এই দেশের 18 কোটি মানুষের দেশে কতগুলো ইউজুয়াল কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো থাকবে। তো এর মধ্যে যে ধরেন বিভিন্ন জায়গাতে যে পলিটিক্যাল যে লোকগুলো নিয়োগ হওয়ার ফলে কী হচ্ছে, স্থানীয় সরকারগুলো, তারপরে শেষে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলোর মধ্যে একটা চেইন অফ কমান্ড কাজ করছে। গত 17-18 মাসে কিন্তু মানে সবাই নিজেদের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সবাই জানে উনি জামাতের লোক, কিন্তু তিনি বললেন যে আমি কোনো দলের লোক না, আমি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক লোক। আচ্ছা,
কিন্তু উনি না পারছে প্রশাসনটা ঠিকমতো চালাতে, না পারছে যাকে বলা হয় মানে একাডেমিক যে কার্যক্রম সেটা সুন্দর মতো চালাতে। আবার ধরুন যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি হয়তো লেখাপড়া অন্য দিক থেকে সিএস আবরার সাহেব আমাদের মিলন সাহেবের সাথে অনেক অনেক হাই প্রোফাইলে থাকতে পারেন, কিন্তু মন্ত্রণালয় চালানোর ব্যাপারে তার অভিজ্ঞতা ছিল না। এমনকি সেই যে বিমান পড়লো, সেখানে গিয়ে তিনি এবং আসিফ নজরুল যে বিপদের মধ্যে পড়লেন, তাকে উদ্ধার করার জন্য সেখানে আলাদা মিলিটারি টিম গিয়ে সেখানে তাকে উদ্ধার করতে হয়েছে। তাহলে প্রশাসন চালানোর জন্য যে রাজনৈতিক লিডারশিপ দরকার, কোয়ালিটি দরকার, এটা রাজনীতিবিদদের আছে, বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, সব রাজনৈতিক দলেরই আছে। তো কাজেই এই রাজনৈতিক দলগুলো তাদের যে ট্যালেন্ট যারা আছেন তাদেরকে সেই জায়গাতে নিয়োগ দিয়ে তাদের যে রাজনীতির উইল ফোর্স এটা মানে সেটা বাস্তবায়ন করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আমরা যারা সমালোচনা করছি, এখানে আমাদের কিছু করার দরকার, সমালোচনা না করলে আমাদের তো দাম থাকে না। এত বড় একটা পত্রিকা চালাই, মিডিয়া চালাই, কিছু একটা নেতিবাচক কথা না বললে লোকজন তো আমাদেরকে জ্ঞানী গুণী বলবে না, সেই জন্য কিছু বলি আর কি। যে সাইফুল হক, আপনি শুরু করছিলেন যে রাজনৈতিক নিয়োগগুলো এটা আসলে নির্বাচন দিয়েই করা যেত স্বল্প সময় এবং খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যায়। কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছিল তখন বিএনপি বলেছিল যে রাজনৈতিক সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন দেবে, কিন্তু বিএনপি সেই সবগুলো প্রশাসক নিজেদের দল থেকে নিয়োগ দিল, নির্বাচনের কোনো ঘোষণা তাদের এখনো নেই। একটা হচ্ছে যে ধরুন এই যে নিয়োগের ক্ষেত্রে যেগুলো দেখলাম না, খুবই দ্রুতলয়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, অনেকগুলো জায়গাতে পরে নিয়োগটা হচ্ছে। নিয়োগটা তো তাকে দিতে হচ্ছে দুটো, কিন্তু একটা ইয়ে তৈরি হয়েছে যে ওই যে বলে না যে মানে উইনার টেক্স অল, বিজয়ীটা যিনি বিজয়ী তিনি সব কিছু তিনি নিয়ে নিচ্ছেন, যেটা আমরা বহু বছরের এটা একটা ধ্রুপদী একটা সমালোচনা, এটা বিভিন্ন সময়। এখন সরকারি দল তারা 200-র বেশি আসনে জয়লাভ করেছেন, ড্যাম মেজরিটি, সংবিধান সংশোধনের চেয়েও আরও বেশি সংসদ তাদের আছে। এখন তারা সমস্ত কিছু মানুষের, আমি মিডিয়ার গত কদিনের যে নিউজগুলো, এখন তো যেটা হয় মিডিয়াগুলো আবার সরকারমুখ যেটা হয়, মিডিয়া তো ধরেন একেবারে রাতারাতি তারা তাদের পক্ষ পরিবর্তন করা বা জার্সি বদল যদি নাও বলি, মানে এখন আবার একটু ধরেন মানে একটু বিএনপিকে বা সরকারকে তুষ্ট করার এক ধরনের মানে অলিখিত প্রতিযোগিতা, সেটাও কিন্তু আবার আছে। সেসব মিডিয়াও কিন্তু বলছে কথাগুলো। এই জায়গাটা সরকারকে মানে সচেতন হওয়া দরকার। গুরুত্বপূর্ণ হলো যেটা আপনি লোকাল ইলেকশনটা, যেটা যে পয়েন্টটা সরকারের দিক থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যেটা বললেন, ইলেকশনটা কি দলীয় সিম্বলে হবে নাকি ধরেন আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে না করে সেটা মানে ইন্ডিপেন্ডেন্টলি হবে, দলীয় প্রতীকে হবে না। এবং এটা এই বিদ্যমান যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে এটা আলোচনা হবে, বিল আকারে উত্থাপন হবে, আলোচনা হবে, আইন হবে। এটাও তো একটা কারণ। এটার সঙ্গে আরেকটা প্রশ্ন খুবই যুক্ত। লোকাল ইলেকশন যদি আপনি দলীয় প্রতীকে করেন, সেদিক থেকে স্থানীয় সরকারগুলোতে ধরেন আওয়ামী লীগ এবং তার সহযোগীদের একটা বড় প্রশ্ন আছে। সরকারকে পলিটিক্যালি একটু দূরবর্তী চিন্তা, এটাও একটু হিসাবের বিবেচনার মধ্যে এটা একটা প্রশ্ন। আর যদি আপনি, কারণ দলীয় প্রতীকে করলে তো আওয়ামী লীগের এই মুহূর্তে আওয়ামী লীগ তার এদের সুযোগটা নাই। যদি আপনি দলীয় প্রতীকটা যদি আপনি বাদ দেন, তাহলে দেশব্যাপী মানে আওয়ামী লীগের একটা বিশাল অংশগ্রহণের একটা কিন্তু ইনডিরেক্ট স্পেস সেটা কিন্তু তৈরি হবে। গভর্নমেন্টকে অনেকগুলো রাজনৈতিক বিবেচনার প্রশ্ন আছে। এই মুহূর্তে গভর্নমেন্ট লোকাল ইলেকশন দেবার মতন রাজনৈতিক প্রস্তুতি অথবা অর্গানাইজেশনাল প্রস্তুতি ঠিক এখনই নাই। আমার ধারণা, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, স্থানীয় সরকারগুলো বা আমাদের লোকাল ইউনিয়ন পরিষদ, উপজেলা বা সিটি কর্পোরেশনে প্রপারলি ফাংশন না থাকার জন্য মানে নাগরিক সেবাগুলো, যেটা সোশ্যাল সার্ভিস যেটা আমরা চাই, নাগরিক যে সুরক্ষার বিষয়গুলো, এগুলো কিন্তু বিপর্যস্ত। সেদিক থেকে মানে একটা জরুরি প্রয়োজন ছিল এইসব জায়গাতে তাৎক্ষণিকভাবে প্রশাসকটা নিয়োগ দেওয়া। কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টকে ইলেকশনে যেতে হবে, ইলেকশনের কোনো অপশান নেই। সেটাকে গভর্নমেন্ট 6 মাসের মধ্যে যাবে নাকি 1 বছর পর্যন্ত সময় নেবে অথবা আরও বেশি সময় নেবে কিনা। আমার কাছে ইঙ্গিত মনে হচ্ছে সরকার অ্যাটলিস্ট
6 মাস 7 মাস 8 মাস, হয়তো 3টা সিটি কর্পোরেশন একটু হয়তো আগে হতে পারে, তো বাকিগুলো আমার ধারণা একটু সময় নেবে, কিন্তু সেটা অসুবিধা নাই। কিন্তু এগুলো যদি আরেকটা হলো সরকার এগুলোকে একটু রাজনৈতিকভাবে গোছানো, সাংগঠনিকভাবে গুছিয়ে তোলা, সেটার জন্য কিছু প্রয়োজনীয় সরকারি দলের দিক থেকে একটা পরিকল্পনা থাকতে পারে, এবং সেটা খুব অন্যায্য পরিকল্পনা, অন্যায় পরিকল্পনা আমি সেটা বলবো না। নাগরিক সেবা যদি নিশ্চিত করা যায় এই প্রশাসকদের মধ্য দিয়ে, মানুষ তো খুব নেতিবাচকভাবে হয়তো নাও দেখতে পারে। তো দ্যাট ডিপেন্ডস সেটা। মুজিবুর রহমান, বেশ সংস্কার অনেক রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা আমরা শুনেছি 24শে জুলাই থেকে এ পর্যন্ত, সেটির আসলে ধারাবাহিকতা আছে কিনা? সংসদে শুরু হয়েছে সবকিছু। দেখেন, বিএনপির 31 দফাকে আপনি যদি দুইটা ভাগে ভাগ করেন, একটা দেখবেন সে সাংবিধানিক সংস্কার সহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন সংস্কারের কথা বলেছে, আর কিছু কিছু বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছে। যেমন আমি যদি আপনাকে পড়ে শোনাই, সেটা হচ্ছে 31 দফার 9 নম্বর দফায় যেটা বলা হয়েছে, রাষ্ট্রের সকল সাংবিধানিক, আইনগত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দলীয়করণের প্রভাবমুক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি বিএনপির। এখন আপনি যদি দেখেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কি দেখলাম? ভিসিগুলোকে সব চেঞ্জ করে বিএনপির পন্থী শিক্ষকদেরকে বসানো হয়েছে। আচ্ছা, অতীত আওয়ামী লীগ কী করেছে? আমাদের মনে থাকার কথা, একজন ভিসি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য বলতে গিয়ে উনি বলেছিলেন যে এখানে 10 টাকায় সিঙ্গারা, সমোসা আর যে চপ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সেলেন্সকে প্রাধান্য না দিয়ে উনি সিঙ্গারা, সমোসার আর পুরীর ব্যাপারে বা ডাল চপের ব্যাপারে উনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন বিএনপি নেতৃবৃন্দের সামনে এই বিষয়গুলো আলোচনা করি, ওনারা বলেন যে ভাই, ওই যে উইনার টেক্স অল যে কথাটা এসেছে, যে আমরা ম্যান্ডেট পেয়েছি, এখন আমরা তো আমাদের লোকদেরকে বসাবো। হ্যাঁ, তো এটাই তো আপনাদের বলা উচিত ছিল যে আমরা ক্ষমতায় গেলে আমাদের, আমি বলছি না বিএনপি কোনো অযোগ্য লোক বসিয়েছে, বিএনপি বলা উচিত ছিল যে আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে ক্ষমতার জায়গায় আমরা আমাদের দলীয় ভালো লোকগুলোকে বসাই দেব। এটাই উচিত ছিল ওনাদের অঙ্গীকার করার। অঙ্গীকার করেছেন কি, যে আমরা এগুলাকে দলীয় প্রভাবমুক্ত রাখবো, কিন্তু বাস্তবে করছেন ওনারা ওনাদের নিজস্ব লোকগুলো বসাচ্ছেন। আমি বলছি না যে জামাত যদি কালকে ক্ষমতায় আসতো বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ক্ষমতায় আসলে ওনারা হয়তো দলীয় লোকে বসাতো, কিন্তু এই যে আমাদের একটা ট্রেডিশনাল জায়গা রয়ে গেছে, আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, এটা একদম ফুললি বোগাস। আপনি দেখেন, আমি যদি বিএনপিকে, আমি তো সমালোচনা করব, যেহেতু সমালোচনার দায়িত্ব নিয়েছি আমরা, এবং এই সমালোচনাই হচ্ছে বিএনপিকে সঠিক পথে রাখার একটা প্রতিশ্রুতি। তাহলে প্রথম কথা হচ্ছে, বিএনপি জনতুষ্টিমূলক কার্যক্রমগুলো হাতে নিয়েছে। এরশাদের কথা খেয়াল আছে, উনি সাইকেল নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন, উনি পানির মধ্যে নেমে আপনার ওই যে কি বলে আপনার ত্রাণ বিতরণ করেছিলেন, তার গানগুলো এখন আমাদের মনে আছে, উনি কিন্তু প্রচুর গানও বানিয়েছিলেন তার এগুলো। মনে হচ্ছে যেন খলিফা ওমর নেমে এসেছেন রাজপথে, কোনো অসুবিধা নাই। এরশাদকে পল্লী বন্ধু উপাধি দেওয়া হয়েছে, কিন্তু এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে এরশাদ হেলিকপ্টার ছাড়া চড়েন না। ঠিক আছে, শেখ হাসিনাকেও আমরা দেখেছি এই ধরনের কাজগুলো। আমি যেটা বলতে চাচ্ছি যে এই জনতুষ্টির দরকার আছে, রাজনীতিতে জনতুষ্টি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটার সাথে যদি অন্যান্যগুলো যদি আপনি লিঙ্ক না হয়, যেমন বিএনপিকে আমরা বলছি যে আপনারা দলীয়করণ করছেন, এবং দেখেন শেখ হাসিনা যেভাবে সংবিধানের দোহাই দিয়েছে, এই যে দেখেন ওয়াহিদুল কাদেরের আপনি ভিডিও পাবেন, উনি বলছেন যে আমরা সংবিধান থেকে এক চুলও নড়বো না। তাহলে সালাউদ্দিন ভাইও এখন বলছেন যে সংবিধান ছাড়া আমরা কোনো পথ চলবো না। ঠিক আছে, আপনি সংবিধান ছাড়া চলবেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে আমরা তো একটা সমঝোতার পথ ধরে ধরে এসেছি। আপনাকে গণ অভ্যুত্থানের পরে যে কোনো ধরনের বড় ধরনের আমাদের আন্দোলন অভ্যুত্থানের পরে আমাদের আন্দোলন অভ্যুত্থান মানে কি? অভ্যুত্থান মানেই হচ্ছে সংবিধানের বহির্ভূত জায়গায় গিয়ে আপনি সরকারকে পরিবর্তন করা, তারপরে আপনাকে আবার সংবিধানের কাছে ফিরে আসতে হবে। কিন্তু রাতারাতি যদি আপনি বলেন আমি সংবিধান থেকে এক চুলো নড়বো না, তাহলে মানুষ কিন্তু গ্রহণ করবে না, কারণ এই সংবিধান থেকে এক চুলো না নড়ে তো আপনি সরকারকে নড়াতে পারেন নাই। সুতরাং আমার কথা হচ্ছে, আমরা কেন আবার ওই পুরানো ধাঁচে চলে যাচ্ছি, আবার হাসিনা মডেল, আবার এরশাদ মডেলে কেন যাচ্ছি? এখন দেখেন, শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়েছে, দলীয়করণ করেছে, সিঙ্গারা সমোসা খাওয়া ভিসি নিয়োগ দিয়েছে এবং জনতুষ্টিমূলক কর্মকাণ্ড করেছে, কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে সে কি করেছে? সে করেছে গুম, খুন, লুটপাট। বিএনপির কাছ থেকে আমরা যেটা চাইবো যে আপনার জনতুষ্টি, ওকে, অসুবিধা নেই, আপনি দলীয়করণ লোক বসাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি বলতে হবে যে আমি যেটা বলছিলাম সেটা হয়তো পরে করবো, এখন দলীয়করণ করছি, কিন্তু আস্তে 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 আমি
আমার নিরপেক্ষ বা আমি যেটা যোগ্যতম লোকদেরকে বসাবো, বলেন আপনি, কোনো অসুবিধা নেই। তৃতীয় পর্যায়ে গিয়ে আপনি এই যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের এই দোহাইটাকে ঢাল হিসেবে না বানিয়ে, আমি একটু আগেও একটা জায়গায় দুদু ভাইয়ের সাথে ছিলাম, সেখানে আমি বলেছি তো দেখেন বিএনপি প্রায়োরিটি দিচ্ছে কোনটা, ফ্যামিলি কার্ডকে, প্রায়োরিটি দিচ্ছে কোনটাকে, খাল খননকে। কোনো অসুবিধা নাই। আপনি কি নতুন বাজেট করেছেন? করেন নাই তো। আপনি কি নতুন টাকা ইনকাম করেছেন? করেন নাই তো। ওই যে ইউনুস আমলে যা ছিল ওখান থেকে তো খরচ করছেন, এগুলো কিন্তু বাজেটে ছিল না, বাজেটের বাইরে তো আপনি ম্যানেজ করছেন। তার মানে আমি যদি সংবিধানকে বলি একটা নীতিমালা বা একটা মানে সংবিধিবদ্ধ বিষয়, আপনি সংবিধিবদ্ধ বিষয়ের বাইরে গিয়ে আপনার প্রায়োরিটিটাকে আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন, আপনি যেগুলো অঙ্গীকার করেছেন সেগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু আপনি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারটাকে বাস্তবায়ন করছেন না, সেখানে আপনি সংবিধানকে বেরিয়ে রাখার হাজির করছেন। ফ্যামিলি কার্ডের জন্য কিন্তু টাকা নাই, ব্যাংকে টাকা নাই, অর্থনৈতিক সংকটকে করছেন না, ঠিক আছে? এই জায়গা থেকেই আমাদের বিএনপির উদ্দেশ্যকে প্রশ্ন করার আমাদের এখতিয়ার আমরা প্রয়োগ করছি। আমরা বলছি যে আপনি একই সাথে আপনার 31 দফাকেও যেভাবে প্রায়োরিটি দিবেন, আপনার নির্বাচনের অঙ্গীকারগুলোকে আপনি প্রায়োরিটি দেন। নির্বাচন অঙ্গীকার প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে ইউনুস ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, ঋণ রেখে গেছে, এগুলো কিন্তু আপনি বলছেন না। আপনি কিন্তু কোনো না কোনো পন্থা থেকে 54টা জেলা একসাথে খাল খনন কর্মসূচি করেছেন, আর্থিক সংকট হয় নাই। আপনি কিন্তু ফ্যামিলি কার্ড দিয়েছেন, আরও ব্যাপকভাবে দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি কিন্তু বলছেন না। ইভেন আপনি দেখেন ঈদ যাত্রায় কিন্তু আমরা এখন কিন্তু কম্পেয়ার করব, কারণ গত ইউনুস আমলে ঈদ যাত্রা খুবই স্বাচ্ছন্দ্যময় ছিল, সেটার কারণে তো ইউনুসকে নিয়ে নানা কথা উঠেছে যে উনি 5 বছর চায়, 10 বছর চায়। এবারও কিন্তু মানুষ সেটাকে তুলনা করবে। অতএব আমার বক্তব্য হচ্ছে যে এই নীতিমালার জায়গা থেকে বিএনপির আমি মনে করি, সেদিন আমি সংসদে গিয়েছিলাম, দেখলাম যে একজন হুইপ বলছেন যে আমরা শেখ হাসিনা পলায়নের ছবিটাকে আমরা সব সংসদের বড় বড় জায়গায় লাগায় রাখতে চাই। তো খুবই ভালো অভিনব কথা। আমি শুনলাম কেন? তো বলল যে আমরা এই করব, যাতে আমাদের মনে থাকে যে আমাদেরকে একদিন এরকম পালায় যেতে হতে পারে, কারণ ওই 5ই আগস্ট সংসদ চলাকালীনই পালায় যেতে হয়েছে সবাইকে। জি, পালায় যাওয়া সবচেয়ে যদি আমি যদি একটু আসি যে বিএনপির যদি শাসনামল 1991 থেকে 96, ছোট্ট একটি ভুল, মাগুরার নির্বাচন, এরপরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন এবং বিএনপি সরকারের পতন, একই সঙ্গে 2001 থেকে 2008 বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকারের কিছু এলোমেলো করে এবং সেই আন্দোলন এবং লগি বৈঠার আন্দোলন এবং বিএনপির পতন এবং 17 বছর বিএনপির ক্ষমতার বাইরে। এখন আবার যে প্রশ্নের সামনে এসেছে, বিরোধী রাজনৈতিক দলগুলো যেটি বলছে সংবিধানের দোহাই দিয়ে সংস্কার থেকে বিএনপি দূরে থাকতে চায়, এই অভিযোগটা বিএনপির জন্য আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা রাজনীতির মাঠে? শুনেন, তার আগে একটা কথা বলি। এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের, হ্যাঁ, একেবারে দিলের মধ্যে লাগতে পারে। যারা জামাত, তাদের একেবারে দিলের মধ্যে লাগবে এটা, কারণ সব প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছিল জামাতের। এই ব্যাপারে একেবারে দ্বিমত করা যাবে না। তো এরকম যত দিন যাবে দিলের মধ্যে মামুনও ছিলেন তো, ওনাকে এখন করা হয়েছে, এই যে ইউজিসি চেয়ারম্যান করা হয়েছে। মানে যত দিন যাবে এরকম দিলের মধ্যে লাগতে পারে। তো লাগলে তো কিছু করার নাই। জামাতিকরণ যেভাবে এই গণঅভ্যুত্থানের পরে হয়েছিল এবং এটা মানে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তী সরকার জামাত ছাড়া তো নেই। কারণ আওয়ামী লীগও দেখেছে, বিএনপিও দেখেছে, দুই দলের কি শীষ না কি দিলে দুই বিষ। এটা যে সোশ্যাল মিডিয়াতে ইনভেস্টমেন্ট, বিএনপি তো আওয়ামী লীগ আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়, কত কোটি টাকা ইনভেস্ট করতে হয়, এটাও তারা দেখিয়েছে দক্ষতার সঙ্গে। কিন্তু ভোটের সময় লবডাঙ্গা, কারণ তারা ভোটে যেতে চায়নি, তারা জানতো ভোটে তাদের কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু তাদের ওই 7%-এর ভোট তো 30%-এ চলে গেছে। না, ওটারও কোনো অনেক ঘটনা আছে, সেই ঘটনা বললে আরও কষ্ট পাবে। সেই জন্য আমরা ওই দিকে যেতে চাই না। বর্তমান দিন যত যাবে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক পৃথিবীর একটাই ছিল, তো সেটাও দুখণ্ড হয়ে গেছে। তো এখন ইসলাম নিয়ে রাজনীতি, সেই ইসলামের রাজনীতি এখন যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, তাদের জন্য যারা এই রাজনীতিটা করে তাদের জন্য পূর্ণ মূল্যায়নের প্রশ্ন আছে। আর আপনি 15 ফেব্রুয়ারি যে রাজনীতির কথা আপনি আলোচনা করতে গেলে যে ত্রুটি বিএনপি, যেমন দেখেন এটা বোধহয় 90 নির্বাচনের পরে কেয়ারটেকার আইন পাস করতে হবে নাকি 91-এর পরে,
মানে কোনো সুতানাতা পাচ্ছে না। 90-এর গণঅভ্যুত্থানের পরে সবথেকে জনপ্রিয় নেত্রী বেগম জিয়া, যাকে নানানভাবে সমালোচনা করছে তার শিক্ষা নিয়ে, তার রাজনীতি নিয়ে, কোনোভাবে যখন হয় ইলেকশনে গিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছে। দ্রুত শেষ করতে হবে, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এটা ঠেকানোর জন্য কেয়ারটেকার সামনে এসছে। তখন এখানে জামাত ইসলাম, আওয়ামী লীগ পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছে, একেবারে বেরিয়ে গেছে। যদি পরিবর্তন করো, বেগম যে আহ্বান করছে পরিবর্তন করতে হয়, মানে নতুন আইন পাস করতে হয়, তাহলে পরেও আপনাকে ইয়ে করতে হবে, কি বলে, ওদের দরকার হবে। আপনার নির্বাচনও তারা আসে নাই, পরবর্তী নির্বাচন 91-এর পরে যে নির্বাচন, সেই নির্বাচনও আসে না। 96-এর নির্বাচনে আসে না করে 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়েছে। একটা মজার কথা বলি, ওই পার্লামেন্টে আমি ছিলাম, ওই পার্লামেন্টে আপনার যে আইন পাস হয়েছিল এই কেয়ারটেকারে, এটা কিন্তু আওয়ামী লীগ, জামাত সবাই মানে, কিন্তু ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার সেটা মানে না, বুঝছে, সেটা আবার খারাপ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আজ সামনের দিকে এগোতে হলে পারে রাজনীতিক একটা এক ধরনের চিন্তা ভাবনার একটা স্বচ্ছতা থাকতে হবে। এই স্বচ্ছতা না থাকলে তাহলে বিএনপির যতই 50 বছর আগে মানে জামাত গঠন হোক না কেন, তার কোনো ভবিষ্যৎ নাই। গোলাম মাওলা রনি, আপনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন না, করেছেন। আপনি গাড়ি আপনি নিচ্ছেন আসলে এই যে আমার মনে হয় সংবিধানের না, বিষয়টি আসলে আমার কিভাবে মনে হয়- বিবেচনা করবেন সংস্কার নিয়ে? আমার মনে হয় ডক্টর ইউনূস যে আমি আসবো জামাতের আপনার কাছে। লোকদেরকে নিয়োগ দিয়েছে, এটা মনে হয় বেগম খালেদা জিয়ার ইন্সপিরেশন ছিল, কারণ খালেদা জিয়া তো জামাতের লোকদেরকে মন্ত্রী বানিয়েছে। আমি আপনার কাছে আসবো, গোলাম মাওলা রনি, আমি আপনার কাছে যদি আমার প্রশ্নটা করেন। আপনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আবার বিএনপি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন। এই যে সংবিধানের দোহাই দেওয়ার যে অভিযোগটি আসলে রাজনীতিতে রয়েছে, সেটি আসলে কিভাবে দেখবেন? এবং অলরেডি সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগটি চলে আসছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানে আমার যে ক্যারেক্টারিস্টিক যেভাবে তুলে ধরা হলো, এত ঝামেলা হয়ে গেল। না না, আমি দুটি দল সেটা আপনি দেখেছেন সংসদে, এই জন্য। হ্যাঁ, দুটো দল দেখছে, আবার বলতে ঝামেলা হয়ে গেল। ঝামেলা হয়ে গেল। অনেকে বেশ একটা হ্যাঁ, মানে আচ্ছা, আমি ইজি করে defensive দিই। জায়গা। মৌলানা ভাসানী এক সময় আপনার মুসলিম- চরিত্র হনন করে নাই, না, আমি আপনার দুটি দল তান্ত্রিক তো আপনি বৈশিষ্ট্য দেখেছেন, তুলে সেই ধরছে। হিসেবে আপনার কাছে একটা মৌলানা জায়গা। ভাসানী কংগ্রেস সময় করছেন, খুব কম, এই দুটি। তারপরে মুসলিম লীগ করছেন, তারপরে রনি ভাইয়ের এখন শুধু জামাত করা বাকি আছে। এখন আমি যে এই বছর যেন সবাই যেন অনেস্টলি, মানে আমি এই বছর ইলেকশন করতে চাইনি, ইলেকশনে যাইনি, এটা আমার ব্যক্তিগতভাবে। ফলে আসলে বিএনপি বা আওয়ামী লীগ সময়ের প্রয়োজনে সেটা হয়েছে। দুটো দলকে দেখেছি, অবশ্যই ভিন্নভাবে দেখি, এর সঙ্গে সংবিধানের কোনো ডিফারেন্স নাই। আমি দুটো দলের মধ্যে যেটা দেখি যে ক্ষমতার মধ্যে যখন থাকে, এখানে হাইব্রিড কাউয়া বলতে যেমন ছিল আওয়ামী লীগে, বিএনপি তো এই অল্প সময়ের মধ্যেই বিএনপি যারা ত্যাগী নেতা কর্মী আছেন তারা অনেকেই বিরক্ত। এখানেও ওরকম অনেক হাইব্রিড চলে এসছে। আবার ওই যে কথাগুলো ওবায়দুল কাদের সাহেব ওই যে কথায় কথায় বলতেন, সংবিধান বা আনিসুল হক বলতেন, এখন এরকম কথাবার্তা বিএনপির অনেক নেতা বলছেন। এবং দুদু ভাই যেটা বলছেন যে কিছু কথাবার্তার ব্যাপারে সবার সংযত হওয়া উচিত, এই কথাবার্তার কারণে বিএনপি হয়তো আগামীতে বিপদে পড়বে। আমি মনে করি যে এটা যথার্থই আছে, বিকজ পৃথিবীতে কথা বলার চেয়ে আর এত আর্ট আর কিছু নেই, এটা এত সহজ নয়, এটা অনেক কঠিন একটা বিষয়। জি, মুজিবুর রহমান, 1 মিনিটে। না, আমি যেটা বলছি যে এটা দুদু ভাই কথা বলেছেন যে দেখেন বিএনপি আর জামাত তারা কিন্তু একটা কঠিন পরিস্থিতিতে দীর্ঘ সময় একসাথে পথ চলেছে। এবং বাংলাদেশে যদি জামাতের উত্থানকে আমরা দেখি, আমরা দেখব যে এটা বিএনপির হাত ধরে এটা উত্থান ঘটেছে। তো বিএনপি জামাতের উত্থান কেন ঘটালো? তার কি কোনো মানে বিশেষ কোনো প্রেম ছিল, ভালোবাসা ছিল? না, নিজের স্বার্থেই এটা করেছে। এবং জামাতকে নিজের স্বার্থে বিএনপিও অ্যাডভান্টেজ দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, ঠিক আছে। এবং আপনি দেখেন জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, কিন্তু কোনো দলই বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় নাই, ঠিক আছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে 2 বার, এবং একবার করেছে ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে, আরেকবার করেছে সন্ত্রাস দল হিসেবে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যুতে বারবার তাকে যে প্রশ্নবিদ্ধ করা হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নেন নাই। তো এবার যদি ওনারা ব্যবস্থাটা নেন বিএনপি
যে ঠিক আছে আমরা অতীতে ভুল করে করি না, এবারে করব, তাহলে আমার মনে হয় সেটা ভালো হয়, তাইলে আর এই বিতর্কগুলো বারবার আসবে না। আর সাইফুল হক সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনে ব্যাপক আলোচনা হয়েছে, সেটি আসলে মুখ থুবড়ে পড়ছে কিনা সংসদে গিয়ে একদম 30 সেকেন্ডে। যে একটা হলো যে 30 সেকেন্ড। একটা যে 30 সেকেন্ডে বলা মুশকিল। একটা হলো যে বিএনপি জুলাই সনদ থেকে সরে আসছে কিনা, এটা গত কদিনের এটা একটা বড় আলোচনার প্রশ্ন। আমার মনে হয় না, কারণ বিএনপির জুলাই সনদ থেকে সরে আসার বাস্তবে কোনো সুযোগ নেই। ঐক্যমত কমিশনে বিএনপি খুব ইম্পর্ট্যান্টলি তারা সেখানে অংশ নিয়েছেন। জুলাই সনদে তারা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সিগনেটরিজ, যেখানে আমরাও স্বাক্ষর করেছি। বিএনপি ডাবল, প্রথমত সংবিধান, করতে হবে একটু। ইলেকশন হয়েছে, পার্লামেন্ট ফাংশন করছে, সুতরাং সাংবিধানিকভাবে যেমন করবে। বিএনপির প্রশ্নটা হলো যে সংবিধানের আমরা জুলাই সনদকে কার্যকরী করবার ক্ষেত্রে সংবিধানের প্রয়োজনে বিল আলোচনা করি, আমরা এটাকে আইনে প্রণয়ন করি, আইন প্রণয়ন করে যদি এই পার্লামেন্ট যদি সংবিধান সংস্কার সভা হিসাবে ফাংশন করতে চায়, তাহলে এখানে আমাদেরকে পার্লামেন্টে আলোচনা করে জি। আইন প্রণয়ন করে সংবিধানে যুক্ত করতে হবে। বিএনপি এটাকে পুরোপুরি নাকচ করেনি, এবং এটা একটা আইনে হলে পরবর্তীকালে শপথও আমরা ধরে নিলাম বিএনপি নাকচ করেনি, সংসদে আশা করি আলোচনা হবে এগুলো। সেই সুযোগ বিএনপি কিন্তু একেবারে পুরোপুরি বাদ দেয়নি। জি। ঠিক আছে, তবে কিন্তু এই ক্যাম্পেইনটা কিন্তু খুব প্রবল যে বিএনপি জুলাই সনদ থেকে বিএনপি ডিপার্ট করছে কিনা, এটা বিএনপির উচিত হবে এর জবাব দেওয়া, প্রপারলি এটাকে জবাব দেওয়া। জি, আলোচনা শোনা যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।